হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য ভৌতবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়টা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম এবং এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আলোচনা করব তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল নিয়ে। আমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু অলরেডি তড়িৎ আধান এবং কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছি এবং তার উপর বেশ কিছু কোয়েশ্চেনও সমাধান করেছি। তাহলে চলো আমরা আজকের যে এই টপিকগুলো সেগুলো পড়া স্টার্ট করি। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস। আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন পার্টগুলো নিয়ে গাইড করবো। এছাড়াও তোমরা কিভাবে পড়াশোনা করবে, কি স্ট্র্যাটেজি ফলো করবে, কি রুটিন ফলো করবে, সমস্ত বিষয়ে কিন্তু আমি গাইডেন্স প্রোভাইড করতে চলেছি। তাহলে তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ 9-10 কে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সমস্ত সাবজেক্টের কিন্তু রেগুলার গাইডেন্স এবং রেগুলার ক্লাসেস পেতে থাকবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, আজকে তাহলে সবার প্রথমে আমরা কি ডিসকাস করব? আজকে সবার প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিভব জিনিসটা কি হয়। আজকে সবার প্রথমে আমরা কি পড়বো? আজকে সবার প্রথমে আমরা পড়বো যে তড়িৎ বিভব জিনিসটা কি হয়। দেখো, একটু আমরা আগের দিনের ক্লাসের একটা বিষয় মনে করি যে আমাদের যখন কোনো একটা আধান থাকে, এই ধরে নাও কোনো একটা আধান রয়েছে, ঠিক আছে, আমাদের কাছে এই কিউ কোনো একটা আধান রয়েছে। এবার এই আধানটা কি করে, তার কাছাকাছি যদি অন্য কোনো একটা আধান থাকে, ধরুন আমি কিউ ড্যাশ আরেকটা আধান এর কাছাকাছি রেখেছি, এর ওপর কি করে, এর ওপর বল প্রয়োগ করে, তাই তো? এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। যদি আধানগুলোর প্রকৃতি একই রকম হয় তাহলে কি হয়, তাহলে বিকর্ষণ করে, এবং আধানগুলোর প্রকৃতি যদি বিপরীত টাইপের হয় তাহলে কি হয়, তাহলে আকর্ষণ করে। তাহলে সেম টাইপের হলে বিকর্ষণ করে এবং বিপরীত টাইপের হলে তারা আকর্ষণ করে। এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার এখানে আমাদের কাছে এই একটা আধান তো আছে। এবার এই আধানটা যখন আছে, ধরে নাও আমি যদি এর কাছাকাছি অন্য কোনো একটা আধান আনতে চাই, এই ধরে নাও এর কাছাকাছি আমি অন্য কোনো একটা আধান Q1 কে আনছি। এবার যখন এই Q1 আধানটাকে আমি এই প্রথম আধানটার কাছে আনতে চাচ্ছি, এই কিউ আধানটা কি হচ্ছে, Q1 আধানটাকে একটা বল প্রয়োগ করছে। তাহলে যে এই Q1 আধানটাকে এই দূর থেকে এনে এখানে রাখলো, এখানে ধরো এ বিন্দুতে রাখলো, তাকে কি করতে হবে, তাকে কিছু পরিমাণ একটা কার্য করতে হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যখনই আমরা একটা আধানকে অন্য কোনো একটা আধানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন আমাদের একটা কার্য করতে হবে। এবার এখানে এই বিষয়টা যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো, চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে বলি। কি জিনিস স্যার? আমি এখানে এখন তোমাদের যেটা সম্পর্কে বলতে চাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার স্যার, তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যে এই আধানটা আছে, এই আধানটার কাছে ধরে নাও এখানে তুমি একটা আধান Q1 রাখলে এবং দেখলে যে এর উপর একটা বল প্রয়োগ করছে। এখানে এই Q1 আধানটাকে যদি তুমি এখানে নিয়ে যাও, তুমি দেখছো বল প্রয়োগ করছে। ওকে, তুমি Q1 আধানটাকে ধরো এখানে রেখেছো, তাহলেও দেখছো বল প্রয়োগ করছে। কিন্তু দেখলে এখানে যখন Q1 আধানটাকে রাখছো, এখানে কোনো রকম বল প্রয়োগ করছে না। এখানে কি, এখানে কোনো রকম বল প্রয়োগ করছে না। তার মানে এই যে এই পয়েন্টটায় কি, এই আধানটার জন্য কোনো এফেক্ট নেই। কিন্তু আমি যখন এখানে রাখছিলাম তখন কিন্তু আমি এফেক্ট দেখতে পাচ্ছিলাম। তাহলে এই ক্ষেত্রে এই যে এই আধানটা, এর চারপাশে এমন একটা জায়গা থাকবে বা এমন একটা অঞ্চল থাকবে যেখানে আমরা এই আধানটার এফেক্ট দেখতে পাবো, তাই তো? এই আধানটার চারপাশে এমন একটা অঞ্চল থাকবে যেখানে আমরা এই আধানটার এফেক্ট দেখতে পাবো। তাহলে সেই যে অঞ্চলটা, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার এই যে তড়িৎ ক্ষেত্র আসছে, তার মানে তুমি বোঝো, তুমি যদি অন্য কোনো একটা আধানকে ধরো নাও, এই যে কিউ আধানটা, তার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। ওকে, খুব ভালো করে বোঝাবো আমি তোমাদের, দেখবে, ঠিক আছে? ওকে, তার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র। এবার ধরো তুমি কি করলে, তুমি একটা আধানকে এখানে রাখলে, এই যে Q1 আধানটা, তাহলে তোমরা বলো যে এই কিউ আধানের যে তড়িৎ ক্ষেত্র সেটা কতটুকু, এতটুকু। তার মানে এখানে কি এর ওপর কোনো রকম বল প্রয়োগ করবে? এখানে এর ওপর কোনো রকম বল প্রয়োগ করবে না, তাই তো? কিন্তু তুমি যদি এই Q1 আধানটাকে এনে নিয়ে এখানে ঢুকিয়ে দাও, ঠিক আছে, Q1 আধানটাকে এনে নিয়ে যদি এখানে ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু এর ওপর একটা বল প্রয়োগ করবে। তাহলে এই যে বিষয়টা, তার মানে কি, তার মানে তড়িৎ ক্ষেত্রের বাইরে থাকলে বল প্রয়োগ করে না। কখন বল প্রয়োগ করে? যখন তড়িৎ ক্ষেত্রের ভেতরে ঢুকে যায়। এবার তড়িৎ ক্ষেত্র সেটা কখন শূন্য হয় জানো? তড়িৎ ক্ষেত্র শূন্য হয় যখন দূরত্বটা অসীম হয়। তাহলে এটা আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি যে আমাদের যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র শূন্য কখন হয়? যখন আমাদের যে দূরত্ব, সেই দূরত্ব কি হয়, দূরত্ব হয় হচ্ছে অসীম। আমাদের যদি দূরত্বটা অসীম হয় তাহলে কি হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়।
তার মানে কি বুঝতে পারছি যে যখন কোনো একটা আধান, এই কোনো একটা আধান, এই আধানটা যখন অসীম দূরত্বে আছে তখন এর উপর কোনো বল প্রয়োগ করছে না, কিন্তু অসীম দূরত্ব থেকে এনে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিই তাহলে কিন্তু একটা বল প্রয়োগ করবে। এবং যদি একটা বল প্রযুক্ত হয় তাহলে ভাবো সেই বলটার বিরুদ্ধে আমাদেরকে কার্য করতে হবে। কারণ ধরো এখানে যখনই প্রবেশ করলো Q1, এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, কিন্তু তুমি Q1 কে এখানে আনতে চাও, তাহলে তুমি যদি Q1 কে এখানে আনতে চাও, এখানে তো একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের বিরুদ্ধে যখন তুমি সরণ করছো, দেখো বলও আছে সরণও হচ্ছে, তার মানে কি, তার মানে এক্ষেত্রে একটা কার্য হবে। তাহলে এই যে কার্যটা হচ্ছে, তার মানে এখানে একটা কার্য হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার তুমি যদি Q1 আধান না এনে ধরে নাও একক পরিমাণ আধান আনতে, তুমি কিরকম আধান আনছো, ধরে নাও তুমি 1 কুলম্ব আধানকে আনছো, তাহলে সেই ক্ষেত্রে একক পরিমাণ আধানকে যদি তুমি আনো তাহলেও তোমাকে কিছু একটা কার্য করতে হবে। এই যে কার্যটা করছো সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিভব। ওকে, আমি একটু তোমাদের ডিটেলে বোঝালাম, কিন্তু আশা করছি যে তোমরা এই জিনিসটা খুব ভালো করে একদম ক্লিয়ারলি বুঝতে পারলে। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি, যে তুমি যদি একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, দেখো সংজ্ঞা মেলাও, তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞা লেখা থাকবে, এবার আমি যেটা বলেছি সেটা যদি ভালো করে তোমরা বুঝে যাও, দেখবে বইয়ের সংজ্ঞার সঙ্গে সবকিছু মিলে যাচ্ছে। ওকে, যে এই যে 1 কুলম্ব আধানটা সেটা এখন ধরো অসীম দূরত্বে আছে, এটা অসীমের চিহ্ন তোমরা জানো, তাহলে এই ক্ষেত্রে 1 কুলম্ব ধনাত্মক আধানকে বা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে, ধরে নাও এখানে এ বিন্দুটা আমরা এনেছি, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে আমাদের যতখানি কার্য করতে হয় সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে এই বিন্দুর তড়িৎ আধান, এই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি, খুব সহজ ভাষায় মাথায় রাখো, তুমি যদি একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে চাও, তাহলে তার জন্য তোমাকে যতখানি কার্য করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এখান থেকে আমরা তড়িৎ বিভব জিনিসটা কি হয় সেটা বুঝলাম, এবং আমাদের যে সংজ্ঞাটা, আশা করছি বইয়ের সংজ্ঞার সঙ্গে তোমাদের এখন একদম ক্লিয়ারিটি এসে গেল যে সংজ্ঞাটাই আসলে বলতে কি চেয়েছে না চেয়েছে। এবার আমরা যদি এটাকে একটু গাণিতিকভাবে করার চেষ্টা করি, দেখো এখানে আমরা গাণিতিকভাবে করার চেষ্টা করছি, সেজন্য আমি পয়েন্টও বানিয়ে রেখেছি তড়িৎ বিভব। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে গাণিতিকভাবে করার চেষ্টা করি, তড়িৎ বিভব তার মানে কি হচ্ছে, দেখো তুমি একটা আধানকে আনছো, আধানকে আনার জন্য এই যে খুব ভালো করে বোঝো, ধরো না এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, এটা আমাদের কি আছে, এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, এবং এখানে তুমি কিউ পরিমাণ আধানকে এখান থেকে এখানে আনলে, এই একটা বিন্দুতে আনলে, এ বিন্দুতে নিয়ে আসলে, এবার এই এ বিন্দুতে আনার সময় তোমাকে টোটাল ডাব্লিউ পরিমাণ কার্য করতে হলো। এবার তোমরা ঐকিক নিয়ম লাগাও যে তুমি কিউ পরিমাণ আধান আনার জন্য কতখানি কার্য করলে, ডাব্লিউ। কিন্তু তড়িৎ বিভব আমরা কাকে বলি, যে একক ধনাত্মক আধানকে আনার জন্য কতখানি কার্য করতে হবে, একক ধনাত্মক আধানকে আনার জন্য কতখানি কার্য করতে হবে। তাহলে বোঝো যে টোটাল কার্য যতখানি হচ্ছে আর টোটাল আধানের মান যেটা, তাহলে আমি যদি টোটাল কার্যটাকে এই টোটাল আধানের মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, যে একক আধানকে আনতে কতখানি কার্য করতে লাগলো। এরকম ভাবে ভাবো যে 10টা পেনের দাম যদি 100 টাকা হয়, একটা পেনের দাম কত, 100/10, সেরকমই কিউ আধানকে আনতে কার্য করতে হলো ডাব্লু। তাহলে তুমি যদি একক আধানকে আনতে চাও তাহলে কতখানি কার্য করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে কৃতকার্য, ওকে, বাই কি, বাই হচ্ছে আধানের মান, তাই না, বা বাই হচ্ছে আধান। তাহলে আশা করছি এই কনসেপ্টটা বা এই টপিকটা সবাই বুঝতে পারলে। তাহলে তড়িৎ বিভব আমরা কিভাবে পাচ্ছি, তড়িৎ বিভবকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে চাই আমরা কিভাবে লিখবো, যে তড়িৎ বিভব সমান সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। ওকে, তাহলে এটাকে আমি যদি চিহ্ন দিয়ে লিখি, তাহলে তড়িৎ বিভবকে সাধারণত আমরা ভি অক্ষর দিয়ে বুঝে থাকি, তাহলে ভি সমান সমান কত হয়ে যাবে, কার্যকে আমরা ডাব্লু দিয়ে লিখি এবং টোটাল কতখানি আধানকে এনেছি, কিউ, তাহলে ভি সমান সমান ডাব্লু/কিউ। এই যে এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবে, কারণ এটা দিয়ে কিন্তু আমরা ছোট ছোট গাণিতিক প্রশ্ন করতে পারবো। ওকে, তাহলে এতখানি আশা করছি সবাই বুঝতে পারলে। এবার এতখানি যদি বুঝে যাও, নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ বিভবের একক নিয়ে। ওকে, নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ বিভবের একক নিয়ে। এবার এই যে তড়িৎ বিভবের একক, দেখো আমরা অফকোর্স দুটো পদ্ধতিতে একক শিখবো, সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। তাহলে আমরা যদি সিজিএস পদ্ধতিতে লিখি, ওকে, তাহলে আমরা শুরুতে কিসে লিখছি, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে যে তড়িৎ বিভবের একক সেটা কত হয়, সেটা হয় হচ্ছে আমাদের স্ট্যাট ভোল্ট। ওকে,
তড়িৎ বিভবের একক কি? সিজিএস পদ্ধতিতে আমাদের যে তড়িৎ বিভবের একক সেটা কি? সেটা হচ্ছে আমাদের স্ট্যাট ভোল্ট। ওকে, এটাকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি? এটাকে আমরা এইভাবে লিখি যে স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে এটা স্ট্যাট ভোল্ট। অ্যান্ড আমাদের যে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, একে আমরা ভি চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, একে আমরা ভি চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এবার অফকোর্স আমাদের কি শিখতে হবে? এই দুজনের মধ্যে সম্পর্ক শিখতে হবে, কারণ এই যে ছোট ছোট সম্পর্কগুলো সেগুলো কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা গাণিতিক প্রশ্ন করব তখন যাতে একটা একক থেকে আরেকটা এককে আমরা কনভার্ট করতে পারি তার জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, তো সেই জন্য আমাদের এই যে কনভার্সনগুলো, এই কনভার্সনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? আমাদের 1 ভোল্ট সেটা সমান সমান কত হয়? সেটা সমান সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে আমাদের 1 ভোল্ট সমান সমান কত হয়? 1 ভোল্ট সমান সমান হয় হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এই যে আমাদের তড়িৎ বিভবের একক কত এবং সেই এককগুলোর মধ্যে সম্পর্ক কি সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। তাহলে এইটুকু যদি তোমরা বুঝে যাও, এবার নেক্সট আমরা যেটা এখানে ডিসকাস করব সেটা কি? সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের মাত্রা। কারণ আমরা একক শিখলাম, এককের সাথে সাথে একই সঙ্গে আমরা চলো এবার কি শিখে নিই? আমরা শিখে নিই যে আমাদের যে তড়িৎ বিভব সেই তড়িৎ বিভবের মাত্রা কত হয়। তাহলে এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা কত। এবার দেখো, তড়িৎ বিভবের যদি আমরা মাত্রা নিয়ে কথা বলতে চাই, আমরা ছোটবেলায় যখন মাত্রা বের করা শিখেছিলাম তখন তোমরা কি শিখেছিলে? যে ওই যে আমাদের রাশিটা, এই যে আমাদের ভৌত রাশিটা, সেটা কিভাবে আসছে সেইটুকু যদি আমরা জানি তাহলে কি? তাহলেই আমরা তার মাত্রা বের করতে পারবো। এবার আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি আমাদের যে তড়িৎ বিভব ভি সেটা সমান সমান কত হয়? সেটা সমান সমান হয় হচ্ছে কৃতকার্য বাই তড়িতাধান। কৃতকার্য বাই তড়িতাধান। তাহলে আমি যদি এক্ষেত্রে বিভবের মাত্রা লিখতে চাই তাহলে সেটা কি হবে? সেটা হবে কৃতকার্যের মাত্রা বাই কত? বাই হচ্ছে আমাদের আধানের মাত্রা। এবার অনেকে হয়তো তোমরা বলবে, স্যার আমাদের তো কৃতকার্যের মাত্রাটা ঠিক মনে নেই স্যার, তাহলে আমরা কি করব? কোনো ব্যাপার না, কারোর যদি মনে না থাকে শেখার জন্যই তোমরা এখানে এসছো, এন্ড আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, কৃতকার্য মানে কি হয়? কৃতকার্য মানে হয় হচ্ছে বল ইনটু সরণ। তাহলে আমরা কৃতকার্যের জায়গায় কি লিখতে পারি? কৃতকার্যের জায়গায় আমরা লিখতে পারি বলের মাত্রা ইনটু সরণের মাত্রা বাই কত? বাই হচ্ছে আধানের মাত্রা। আধানের মাত্রার মতোই আছে। এবার এতখানি আশা করছি তোমাদের মনে আছে। তোমাদের আমি আশা করছি যে বলের মাত্রা মনে আছে। কারোর যদি বলের মাত্রাও না মনে থাকে সে তাহলে এটাকে কি লিখতে পারে? বলকে সে কি লিখতে পারে? ভর ইনটু ত্বরণ। তাহলে এইভাবে এইভাবে করে বের করা যাবে। তাহলে আমি এখানে নেক্সট লাইনে আমি ডিরেক্টলি বলের মাত্রা থেকে লিখে দিচ্ছি। ওকে, বা তোমাদের যদি না মনে থাকে তাহলে কিন্তু তোমরা বলটাকে আবার কি লিখতে পারো? বলটাকে তোমরা এক্ষেত্রে ভর ইনটু ত্বরণ লিখে সেখান থেকেও কিন্তু বের করতে পারো। তাহলে চলো আমরা করে নিই। তাহলে বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে mL_t-2। সরণের মাত্রা কত? সরণের মাত্রা তো আমরা সবাই জানি যে L। আর আধানের মাত্রা আমরা আগের ক্লাসেই শিখেছিলাম, আমাদের প্রথম ক্লাসেই শিখেছিলাম আধানের মাত্রা কত হয়? আধানের মাত্রা হয় হচ্ছে IT। তাহলে এটা যদি হিসাব করি তাহলে কত চলে আসছে? mL²t-3I-1। ওকে, mL²t-3I-1 এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের বিভবের মাত্রা। তাহলে তড়িৎ বিভবের একক কত এবং তড়িৎ বিভবের মাত্রা কত সেটা কিন্তু আমরা এখান থেকে শিখে গেলাম। ওকে, আশা করছি এতখানি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, নেক্সট দেখো, নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো? নেক্সট আমরা কথা বলবো হচ্ছে ধনাত্মক বিভব এবং ঋণাত্মক বিভব। ধনাত্মক বিভব এবং ঋণাত্মক বিভব কি? দেখো, আমরা তাহলে এখন কি নিয়ে কথা বলছি? এখন আমরা কথা বলছি হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক বিভব। ওকে, এবার এই ধনাত্মক এবং ঋণাত্মক বিভবটা কি জিনিস? দেখো, মাথায় রাখবে, যখন কোনো একটা পরিবাহীর মধ্যে ধনাত্মক আধান থাকে তার যে বিভব হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ধনাত্মক বিভব। আর কোনো একটা পরিবাহীর মধ্যে যদি ঋণাত্মক আধান থাকে তার যে বিভব হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিভব। তাহলে ধনাত্মক বিভব কি? যেই পরিবাহীর মধ্যে ধনাত্মক আধান আছে তার যা বিভব হবে সেটাই কি? সেটাই হচ্ছে ধনাত্মক বিভব। এবং যেই পরিবাহীর মধ্যে আমাদের কি আছে? যেই পরিবাহীর মধ্যে আমাদের ঋণাত্মক আধান আছে তার যা বিভব হবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিভব। এবার এটাকে আমরা আরো একরকম ভাবে বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি স্যার? মাথায় রাখবে, আমাদের যে পৃথিবী, ঠিক আছে, আমাদের যে পৃথিবীর বিভব, ঠিক আছে, পৃথিবীর বিভব কত ধরা হয়েছে? পৃথিবীর বিভব ধরা হয়েছে 0। তাহলে পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব ধরে নেওয়া হয়েছে 0। এবার পৃথিবীর বিভব যদি 0 হয়, পৃথিবীর বিভব যদি 0 হয়
তাহলে কি ঘটবে দেখো, পৃথিবীর বিভব যদি শূন্য হয় তাহলে এই ক্ষেত্রে এটা ধরো পৃথিবী, ওকে, এটা কি, এটা আছে হচ্ছে আমাদের পৃথিবী, ওকে, এটা আমাদের পৃথিবী আছে। এবার এখানে ধরো এই কোনো একটা পরিবাহী আছে, ওকে, আর এই কোনো একটা পরিবাহী আছে। এবার এই যে পরিবাহীগুলো তাদেরকে তুমি কি করলে, একটা পরিবাহী তার দিয়ে পৃথিবীর সঙ্গে যুক্ত করলে। খুব আমি তোমাদেরকে একদম আস্তে আস্তে সমস্ত কিছু ডিটেলে বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। যে এই যে তুমি এই পরিবাহী একটা ছিল, আরো একটা পরিবাহী ছিল, এই পরিবাহীগুলোকে তুমি কি করলে, পৃথিবীর সঙ্গে যুক্ত করলে। এবার পৃথিবীর বিভব কি, শূন্য। এবার ধরো তুমি কি দেখলে যে আমাদের কে ফ্লো হতে পারে, আমরা জানি ইলেকট্রন ফ্লো হতে পারে। আমি যদি দেখি যে পৃথিবী থেকে সেই পরিবাহীটার দিকে ইলেকট্রন যাচ্ছে, পৃথিবী থেকে সেই পরিবাহীটার দিকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি, তার মানে সেই পরিবাহীটার মধ্যে ইলেকট্রন কম ছিল। এবার ইলেকট্রন কম কখন থাকে, যখন ধনাত্মক আধান থাকে। তার মানে এই পরিবাহীটার যে বিভব সেটা কিরকম, সেটা আমাদের ধনাত্মক বিভব। একই রকম ভাবে তুমি যখন পৃথিবীর সঙ্গে যুক্ত করলে, তুমি যদি দেখো যে এই বস্তুটা থেকে পৃথিবীর দিকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি, তার মানে এই বস্তুটার কাছে অনেক বেশি ইলেকট্রন ছিল। তাহলে অনেক বেশি ইলেকট্রন থাকা মানে কি, ঋণাত্মক আধান। ঋণাত্মক আধান মানে কি, এই ক্ষেত্রে তার মানে কিরকম বিভব হচ্ছে, এই ক্ষেত্রে তার মানে ঋণাত্মক বিভব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আশা করছি এতখানি সবার কাছে একদম ক্লিয়ার। এবার এইটুকু যদি বোঝো, এবার এখানে একটা কোয়েশ্চেন আসে যে স্যার উচ্চ বিভব নিম্ন বিভব আবার কি, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে। অনেকে ভাবে উচ্চ বিভব মানে ধনাত্মক বিভব হতে হবে, নিম্ন বিভব মানে ঋণাত্মক বিভব হতে হবে। হ্যাঁ, যদি ধনাত্মক বিভব এবং ঋণাত্মক বিভবে দেখি, তাহলে ধনাত্মক বিভবটা উচ্চ বিভব হবে এবং ঋণাত্মক বিভবটা নিম্ন বিভব হবে। কিন্তু এটা কোনো সময় মানে এরকম প্রয়োজন নেই যে উচ্চ বিভব নিম্ন বিভব হওয়ার জন্য ধনাত্মক ঋণাত্মকও হতে হবে। অনেক সময় কি হতে পারে, দুটো ধনাত্মক বিভব তাদের মধ্যেও একটা উচ্চ একটা নিম্ন হতে পারে, দুটো ঋণাত্মক বিভব তাদের মধ্যেও একটা উচ্চ একটা নিম্ন বিভব হতে পারে। চলো আমি ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি কিরকম ব্যাপারটা। ধরে নাও আমাদের কাছে এই একটা বিন্দু আছে, ওকে, এই একটা বিন্দু আছে এবং এই একটা বিন্দু আছে। এবার এই যে এই বিন্দু দুটো, এটাকে ধরো আমি এ বিন্দু বলছি, এটাকে আমি বি বিন্দু বলছি। এবার আমি এখানে কতগুলো কেস দেখছি। এক নম্বর কেস কি, আমি এ বিন্দুর বিভবটা বললাম 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট, এবং বি বিন্দুর বিভব কত, নেগেটিভ 5 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে কার বিভবটা বেশি, এ বিন্দুর বিভবটা বেশি এবং বি বিন্দুর যে বিভব সেটা কি, সেটা হচ্ছে কম। তাহলে এই ক্ষেত্রে এ বিন্দুর বিভবটাকে আমরা বলবো উচ্চ বিভব, বি বিন্দুর বিভবটাকে আমরা বলবো হচ্ছে নিম্ন বিভব। এবার দেখো নেক্সট কি, আমি যদি 2 নম্বর কেসে আমি যদি এরকম আঁকতাম যে এ বিন্দুর বিভবটা 5 ভোল্ট আছে, বি বিন্দুর বিভবটা 2 ভোল্ট, তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু দুটোই ধনাত্মক, কিন্তু স্টিল আমি কি বলবো, বলবো যে এ বিন্দুর বিভবটা কি উচ্চ বিভব এবং বি বিন্দুর বিভবটা কি নিম্ন বিভব। আমি জাস্ট বিভবের মানটা দেখে বলবো, ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে। তুমি যার বিভবটা বেশি সে উচ্চ বিভবে রয়েছে, যার বিভব কম সে নিম্ন বিভবে রয়েছে। যেরকম আমি যদি বলি যে এই ক্ষেত্রে 3 নম্বর কেস, যে এর বিভব ধরো -2 ভোল্ট, এর বিভব ধরো -5 ভোল্ট, তাহলে এই ক্ষেত্রেও তুমি ভাবো যে এই ক্ষেত্রে কার বিভবটা বেশি, এ বিন্দুর বিভব বেশি এবং বি বিন্দুর বিভব কম। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি বলবো যে এ বিন্দুর কি, এ বিন্দু কিন্তু উচ্চ বিভবে রয়েছে। দেখো এই ক্ষেত্রে দুজনেই ঋণাত্মক, কিন্তু তাহলে দুজনেই যদি ঋণাত্মক হয় তাহলে তো আমাদের দুজনকেই নিম্ন বিভবে বলা উচিত ছিল। সেরকম কি, সেরকম কিন্তু ব্যাপার নয়। আমরা দেখব কার বিভবটা বেশি, যার বিভব বেশি সে উচ্চ বিভবে আছে, যার বিভব কম সে নিম্ন বিভবে রয়েছে। এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ প্রবাহ নিয়ে। মাথায় রাখবে তড়িৎ সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এবার তাহলে এক্ষেত্রে তড়িৎ যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে কি, তাহলে সেই ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব যদি আলাদা আলাদা হয়, দুটো বিন্দুর বিভব যদি আলাদা আলাদা হয়, তাদের মধ্যে কি বিভবের আমি একটা ডিফারেন্স বা একটা পার্থক্য বের করতে পারবো। এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি, দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। এবং বিভব পার্থক্য আমরা কি করে বের করি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মানটাকে বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাই, পেয়ে যাই হচ্ছে বিভব পার্থক্য। চলো আমরা তাহলে এই ক্ষেত্রে বের করার চেষ্টা করি। যে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে প্রত্যেকটা কেসেই এ কিসে রয়েছে, প্রত্যেকটা কেসেই এ উচ্চ বিভবে রয়েছে, বি নিম্ন বিভবে রয়েছে। তাহলে আমি যদি এই ক্ষেত্রে বিভব প্রভেদ বের করতে চাই, আমি যদি বিভব প্রভেদ বের করতে চাই তাহলে কত কত আসবে তোমরা বলো। প্রথম কেসে আমি কি বলেছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবটাকে বিয়োগ করব।
তাহলে এক্ষেত্রে কত হবে দেখো 5 বিয়োগ কত -5, তার মানে এই ক্ষেত্রে বিভব পার্থক্য কত, এই ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে 10। কেউ কিন্তু এই ক্ষেত্রে 5 - 5 0 বলে দিও না, এই ক্ষেত্রে 5 মাইনাস করছি কিন্তু এর বিভবটা কত -5, তাহলে আমি বিয়োগ কাকে করব -5 কে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 আর 5 10। ওকে, পরের ক্ষেত্রে বলো, পরের ক্ষেত্রে কত হবে 5 - 2, তার মানে হচ্ছে 3। তারপরের ক্ষেত্রে উচ্চ বিভব কত -2 -5, তার মানে কত, তার মানে হচ্ছে 3। এবার দেখো আমরা ছোটবেলায় শিখেছিলাম, যখন তোমরা ক্লাস 9-এ ভৌত রাশি, পরিমাপ, একক ইত্যাদি সম্পর্কে শিখেছিলে, যখনই আমরা কোনো একটা রাশিকে প্রকাশ করছি আমরা তার মানের সাথে সাথে কি লিখবো, একটা এককও লিখবো, আদারওয়াইজ তো সেটা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাবো না। এন্ড সেরকমই দেখো এই ক্ষেত্রে বিভব প্রভেদটা আমরা বলছি 10 3 3, তার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাচ্ছি না, তার মানে এই ক্ষেত্রে বিভব প্রভেদের একক লিখতে হবে। এবার মাথায় কোশ্চেন আসবে যে স্যার বিভব প্রভেদের একক কত হয়, বিভব প্রভেদের একক কত। দেখো বিভব প্রভেদের যদি একক বের করতে হয় আমরা কিভাবে বের করব, তোমরা একটা জিনিস বোঝো যে ধরে নাও তোমাকে তোমার মা 100 টাকা দিল, বললো দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে। এবার তুমি দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কিনলে এবং টোটাল কত টাকা হলো, টোটাল তোমাদের 70 টাকা হলো। তাহলে এই ক্ষেত্রে তুমি যখন দোকানদারকে 100 টাকা দিলে, সে তোমাকে কি 30 টাকা ফিরিয়ে দিল। তার মানে এই ক্ষেত্রে একটা 100 টাকার থেকে 70 টাকা বিয়োগ যখন করছো কি বেঁচে থাকছে, টাকা। তাহলে বিভব প্রভেদের সময়ও আমরা কি করছি, একটা বিভব থেকে অন্য একটা বিভবকে বিয়োগ করছি, তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা বাঁচবে সেটাও কি, সেটারও একক যা বিভবের একক ছিল তাই হবে, কারণ তুমি যখন টাকার থেকে টাকা বিয়োগ করছো টাকাই বেঁচে থাকছে। তাহলে এখানে ভোল্টের থেকে ভোল্ট বিয়োগ করছো, কি বেঁচে থাকবে, ভোল্ট বেঁচে থাকবে। তাহলে বিভব প্রভেদের একক কি, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, মানে বিভবের যা একক বিভব প্রভেদের এককও সেম, মানে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট, এসআই পদ্ধতিতে ভোল্ট। ওকে, আশা করছি সবাই এই বিষয়টা বুঝতে পারলে। এবার এতখানি যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, নেক্সট এবার আমরা কি নিয়ে ডিসকাস করব, নেক্সট এবার আমরা ডিসকাস করব হচ্ছে তড়িৎ চালক বল নিয়ে। এবার এই যে তড়িৎ চালক বল সেই জিনিসটা কি হয়, আমাদের যে তড়িৎ চালক বল সেই জিনিসটা কি হয়, দেখো মাথায় রাখো, আমি একটু আগেই তোমাদের কি বললাম, যখন তড়িৎ প্রবাহিত হয় সেটা কোথা থেকে কোথায় প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমাদের যদি দুটো বিন্দু থাকে, এই একটা বিন্দু আছে এবং এই একটা বিন্দু আছে, আমি বলছি এই বিন্দুটা 1 নাম্বার বিন্দু, এটা 2 নাম্বার বিন্দু, এবং 1 নাম্বার বিন্দুর বিভব তাকে যদি V1 বলি এবং 2 নাম্বার বিন্দুর বিভব তাকে যদি V2 বলি, আমরা কি বলছি V1 V2 এর থেকে বড় আছে, তাহলে কি হবে, তাহলে এখান থেকে এখানে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়বো, ওকে, কিন্তু আমাদের কি হবে এখান থেকে এখানে তাহলে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ধনাত্মক আধানের প্রবাহ। এবার এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটু পরে গিয়ে কি দেখা যাবে, একটু পরে গিয়ে দেখা যাবে যে এই দুটো বিন্দুর বিভব সমান হয়ে গেছে। তার কারণ কি, ভাবো এটা উচ্চ বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে, তাহলে এখান থেকে এখানে ধনাত্মক আধান যাচ্ছে, তার মানে এই বিন্দুর বিভবটা আস্তে আস্তে কমছে, এই বিন্দুর বিভবটা আস্তে আস্তে বাড়ছে, এবং এক সময় কি হবে দুজনের বিভব সমান হয়ে যাবে। আর দুজনের বিভব যদি সমান হয়ে যায় তাহলে তো আর তড়িৎ প্রবাহ হতে পারবে না, কারণ তড়িৎ প্রবাহ কখন হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে বিভব সমান হয়ে গেলে কি করে তড়িৎ প্রবাহ হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে দুটো বিন্দু আছে, ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে কি করতে হবে, এই যে বিভবের পার্থক্যটা, সেই বিভবের পার্থক্যটাকে আমাকে বজায় রাখতে হবে, আমাকে বিভবের পার্থক্যটাকে বজায় রাখতে হবে। তাহলে এই যে বিভবের পার্থক্য বজায় রাখবো সেটাই কে করবে, সেটাই করবে হচ্ছে তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল কি করে, যে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য, সেই বিভবের পার্থক্যটাকে বজায় রাখছে। ওকে, তড়িৎচালক বল তাহলে কি করছে, তড়িৎচালক বল আমাদের এক্ষেত্রে বিভবের যে পার্থক্য, সেই বিভবের পার্থক্যটাকে বজায় রাখছে। এবার বিভবের পার্থক্য কি করে বজায় রাখবে, দেখো যতখানি ধনাত্মক আধান এখান থেকে এখানে গেল, যতখানি ধনাত্মক আধান এখান থেকে এখানে গেল, সেই ততখানি ধনাত্মক আধান যদি এখান থেকে এখানে ফিরিয়ে আনা যায় তাহলেই বিভবের পার্থক্য বজায় থাকবে। এবার এটা কিভাবে বজায় থাকছে তাহলে স্যার, যে এটা তখনই সম্ভব যদি অন্য কোনো এক প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যদি অন্য কোনো এক প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলেই পসিবল। তাহলে আমরা কি বলছি, যে যেই কারণের জন্য বা যেই ব্যবস্থার মাধ্যমে কি হচ্ছে, অন্য কোনো এক প্রকারের শক্তি, অন্য কি প্রকারের শক্তি হতে পারে স্যার, তাপ শক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, যে কোনো শক্তি হতে পারে, ঠিক আছে, রাসায়নিক শক্তি হতে পারে। যখন অন্য কোনো এক প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কি করছে, সে বিভবের পার্থক্যটাকে বজায় রাখছে, সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ চালক বল।
তাহলে তড়িৎচালক বল কি, যেই কারণের জন্য অন্য কোনো একটা শক্তি কি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যটাকে বজায় রাখছে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হচ্ছে তড়িৎচালক বল। আশা করছি এতখানি সবার কাছে ক্লিয়ার হলো। এবং এই তড়িৎচালক বলকে অনেক সময় কি নাম দেওয়া হয়, অনেক সময় নাম দেওয়া হয় হচ্ছে মানে এর যে ইংরেজি নাম সেটাকে, সেটা হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তো অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এই বিন্দুর ইএমএফ কত, তখন তোমরা ভাবছো ইএমএফ আবার কি জিনিস, ইএমএফ কি, তড়িৎচালক বলের ইংরেজি নাম হচ্ছে ইএমএফ। এবং এই ক্ষেত্রে দেখো এই যে তড়িৎচালক বল, এখানে একটা কথা আসছে যে বল, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আসলে কোনো রকম বল নয়। এটা কি, এটা কিন্তু আসলে কোনো রকম বল নয়। বলের মাত্রা এবং তড়িৎচালক বলের মাত্রা এটা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎচালক বল সেটা কিন্তু আসলে যে আমরা বল সম্পর্কে পড়েছিলাম ছোটবেলায় সেই বল কিন্তু এটা নয়, ঠিক আছে। এটা কিন্তু কোনো বল না, এটা কি, এটা হচ্ছে আমাদের দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদটাকে বজায় রাখার চেষ্টা করছে। কিভাবে, যে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এবার এই যে তড়িৎচালক বল এর একক কি হবে, দেখো এই কি করছে, তড়িৎচালক বল কি করছে, যে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যকে বজায় রাখছে। তাহলে বিভবের যা একক হয় বা বিভব পার্থক্যের যা একক হয়, তড়িৎচালক বলের এককও কি হবে, তড়িৎচালক বলের এককও কিন্তু একই হবে, ঠিক আছে। এবার নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, এবার আমরা নেক্সট কথা বলবো হচ্ছে এই যে তড়িৎচালক বল তার উৎস সম্পর্কে। এবার দেখো তড়িৎচালক বলের উৎস কি হতে পারে, তড়িৎচালক বল কি করছে, যে অন্য কোনো একটা শক্তিকে মানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে এবং দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্যকে বজায় রাখছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে এমন যে কোনো কিছু যেখানে কি হয় অন্য কোনো একটা শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটাই তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করতে পারে। যেরকম কি হতে পারে, আমাদের যে তাপ যুগ্ম সেটা একটা তড়িৎ উৎস হিসেবে কাজ করতে পারে, মানে তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করতে পারে। আমাদের যে তড়িৎ কোষ রয়েছে সেই তড়িৎ কোষ আমাদের এই ক্ষেত্রে কি করতে পারে, আমাদের এই ক্ষেত্রে তড়িৎ উৎসের বা আমাদের যে তড়িৎচালক বলের উৎস সেই হিসেবে কাজ করতে পারে। ওকে, তো এখানে আমরা এই যে বিভিন্ন রকমের উৎস রয়েছে তার মধ্যে থেকে কোনটা নিয়ে কথা বলবো, তার মধ্যে থেকে আমরা কথা বলবো হচ্ছে তড়িৎ কোষ নিয়ে, ঠিক আছে। তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ হচ্ছে আমাদের এমন একটা তড়িৎ উৎস যার মধ্যে কোনো রকম সচল যন্ত্রাংশ থাকে না। তাহলে তড়িৎ কোষ কি, এটা একটা তড়িতের উৎস। এটা কি, এটা হচ্ছে একটা তড়িৎ উৎস। ওকে, এটা কি, এটা হচ্ছে একটা তড়িৎ উৎস যার মধ্যে কি, যার মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। বাই দ্য ওয়ে, আমি যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে সুন্দরভাবে নোটগুলো বানাচ্ছি, তোমরা কিন্তু চাইলে এগুলো পেতে পারো এবং একদম ফ্রিতে। সেটা তোমরা কিভাবে পাবে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে তোমরা জয়েন করে যাবে। সেখানে কিন্তু আমরা এই পিডিএফ গুলো, সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। কখন কোন ক্লাস আসছে না আসছে সেগুলোর সমস্ত কিছু জানতে পারবে। ওকে, চল তাহলে এক্ষেত্রে তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ হচ্ছে এমন একটা তড়িৎ উৎস যার মধ্যে কি কোনো রকম সচল যন্ত্রাংশ থাকে না, যার মধ্যে কোনো রকম সচল যন্ত্রাংশ কি হয়, কোনো রকম সচল যন্ত্রাংশ থাকে না। ওকে, তাহলে তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ হচ্ছে এমন একটা তড়িৎ উৎস যার মধ্যে কোনো রকম সচল যন্ত্রাংশ থাকে না। তাহলে সচল যন্ত্রাংশ যদি না থাকে তাহলে স্যার এই যে তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষ কিভাবে আমাদের তড়িৎ শক্তি দেয়, মাথায় রাখবে তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ কোষের মধ্যে কি হচ্ছে, তড়িৎ কোষের মধ্যে আমাদের যে রাসায়নিক শক্তি সেটা কিসে রূপান্তরিত হচ্ছে, সেটা রূপান্তরিত হচ্ছে আমাদের তড়িৎ শক্তিতে। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যে তড়িৎ কোষ সেই তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার এই যে এইটুকু আমরা বুঝলাম, এবার দেখো তড়িৎ কোষ আবার কি হয়, তড়িৎ কোষ আবার দুই রকমের হয়। একটা কি, একটা হচ্ছে আমাদের মুখ্য তড়িৎ কোষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের গৌণ তড়িৎ কোষ। একটা হচ্ছে মুখ্য তড়িৎ কোষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে গৌণ তড়িৎ কোষ। মুখ্য তড়িৎ কোষকে অনেক সময় প্রাথমিক তড়িৎ কোষও বলা হয়। এবার মুখ্য তড়িৎ কোষ এবং গৌণ তড়িৎ কোষ এই দুটোর মধ্যে কি পার্থক্য স্যার, মাথায় রাখবে মুখ্য তড়িৎ কোষ, খুব ভালো করে ফোকাস করো, হ্যাঁ আমি কি বলছি, অনেকে গুলিয়ে ফেলে। মুখ্য তড়িৎ কোষ এবং গৌণ তড়িৎ কোষ দুটোর মধ্যেই কি হয়, দুটোর মধ্যেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের মুখ্য তড়িৎ কোষ এবং গৌণ তড়িৎ কোষ দুটোর মধ্যেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু কিন্তু কি, আচ্ছা আমি তাহলে এখানে একটা কাজ করি, আমি এখানে একটা তোমাদের জন্য টেবিল বানিয়ে দিই এন্ড সেই হিসেবে আমি ধরো সুন্দর করে লিখেও দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে কি আছে,
আমরা তড়িৎ কোষ নিয়ে কথা বলছি। ওকে, আমরা তড়িৎ কোষ নিয়ে কথা বলছি। এবার তড়িৎ কোষ আমাদের কত রকমের হচ্ছে? তড়িৎ কোষ আমাদের দুই রকমের হচ্ছে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আমাদের এক্ষেত্রে মুখ্য তড়িৎ কোষ বা কি বা হচ্ছে আমাদের প্রাথমিক তড়িৎ কোষ। আরেকটা কি হয়? আরেকটা হয় হচ্ছে আমাদের গৌণ তড়িৎ কোষ বা আমাদের সেকেন্ডারি তড়িৎ কোষ। এই দুই রকমের তড়িৎ কোষ আছে। এবার এই দুটো তড়িৎ কোষের মধ্যে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে স্যার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই মুখ্য তড়িৎ কোষকে তুমি জাস্ট একবারই ব্যবহার করতে পারবে। এটাকে তুমি ধরে নাও একবার তুমি একটা কোষ আনলে, সেটাকে তুমি ব্যবহার করছো, এবার ব্যবহার করতে করতে কি সেটা তো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। এবার একবার যখন সেটা ক্ষয় হয়ে গেল, তুমি সেটাকে আর সেকেন্ড টাইম ব্যবহার করতে পারবে না। মানে এমন না যে তুমি সেটাকে আবার চার্জ করে নিয়ে আবার ব্যবহার করছো, সেটা করা যাবে না। মুখ্য কোষকে জাস্ট একবারই ব্যবহার করা যায়, ঠিক আছে? মুখ্য কোষকে আমাদের জাস্ট একবারই ব্যবহার করা যায়। তার মানে এর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেটা কিন্তু একটা একমুখী রাসায়নিক বিক্রিয়া, এটাকে তুমি বিপরীত দিকে আর ঘটাতে পারবে না। তাহলে আশা করছি মুখ্য তড়িৎ কোষ জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার এই মুখ্য তড়িৎ কোষের আমাদের এক্সাম্পল কি হতে পারে? মুখ্য তড়িৎ কোষের এক্সাম্পল হচ্ছে আমাদের ভোল্টীয় কোষ। মুখ্য তড়িৎ কোষের এক্সাম্পল কি হতে পারে? ভোল্টীয় কোষ। ওকে, তারপর কি? তারপর আমাদের যে ড্যানিয়েল কোষ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মুখ্য তড়িৎ কোষ। আর গৌণ তড়িৎ কোষ তাহলে স্যার কি? গৌণ তড়িৎ কোষ হচ্ছে এমন একটা তড়িৎ কোষ যেটাকে তুমি বারবার বারবার ব্যবহার করতে পারবে। একবার ব্যবহার করলে সেটা ক্ষয় হয়ে গেল, তুমি সেটাকে আবার চার্জ করলে, আবার ব্যবহার করলে ক্ষয় হয়ে গেল, আবার চার্জ করলে আবার ক্ষয় হয়ে গেল, আবার চার্জ করলে আবার ব্যবহার করলে ক্ষয় হয়ে গেল, এইভাবে করে চলতে থাকে। তার মানে এই যে গৌণ তড়িৎ কোষ, তার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেটা কি? সেটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। দেখো, যখন ক্ষয় হচ্ছে তখন একদিকে বিক্রিয়া হলো, ও কি করলো? ও রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করলো। পরে আমরা আবার কি করি? যে অন্য কোনো একটা শক্তি দিয়ে এই যে আমাদের বিক্রিয়াটা সেটাকে উল্টো দিকে ঘটাই, তাহলে আবার তার মধ্যে সেই শক্তিটা জমে গেল, সেটা আমরা পরে আবার তড়িৎ শক্তি পাওয়ার জন্য ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে আমাদের গৌণ তড়িৎ কোষ। এবার এই যে গৌণ তড়িৎ কোষ, সেটার আমাদের মানে উদাহরণ কি হতে পারে? আমাদের যে লেড অ্যাসিড কোষ আছে, ঠিক আছে, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। ওকে, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা গৌণ তড়িৎ কোষ। আর কি হতে পারে? আমাদের যে লিথিয়াম আয়ন কোষ রয়েছে, আমাদের কি? আমাদের যে লিথিয়াম আয়ন কোষ রয়েছে, আমি যদি লিখি লিথিয়াম আয়ন কোষ, তোমরা বাংলায় লিখতে পারো, আমি জাস্ট ইংরেজিতে লিখেছি। ওকে, লিথিয়াম আয়ন যে কোষ রয়েছে, সেই লিথিয়াম আয়ন কোষও কিন্তু এক্ষেত্রে আমাদের কি কোষ? এটা একটা গৌণ তড়িৎ কোষ। তাহলে আশা করছি তড়িৎ কোষের বিষয়টা তোমাদের কাছে এখন একদম ক্লিয়ার। এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রমাণ কোষ। প্রমাণ কোষ জিনিসটা কি? প্রমাণ কোষ হচ্ছে এমন একটা কোষ যার তড়িৎচালক বলের কোনো পরিবর্তন হয় না। প্রমাণ কোষ কি? প্রমাণ কোষ হচ্ছে আমাদের এমন একটা কোষ যার কোনো রকম তড়িৎচালক বলের পরিবর্তন হয় না। তাহলে আমরা যে বাকি কোষগুলোর তড়িৎচালক বলটা মাপবো সেটা কি? সেটা তাহলে আমরা এর রেসপেক্টে মাপবো, ঠিক আছে? তাহলে প্রমাণ কোষ কি? এটা হচ্ছে এমন একটা কোষ যার তড়িৎচালক বলের কোনো রকম পরিবর্তন হয় না। এবং বর্তমানে আমাদের যে এই প্রমাণ কোষ, কোন কোষকে প্রমাণ কোষ হিসেবে নেওয়া হয়েছে? আমাদের যে ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ, ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ, এই কোষটাকে আমরা বর্তমানে আমাদের কি করি? প্রমাণ কোষ হিসেবে নিয়েছি। তাহলে আশা করছি তড়িৎ কোষের বিষয়টা তোমাদের সবার কাছে একদম ক্লিয়ার। তাহলে এবার আমরা কি নিয়ে ডিসকাস করব? এবার আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করব। দেখো, আমরা একটু আগে দেখলাম তড়িৎচালক বল। তড়িৎচালক বল কি করছে? দুটো বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য সেটাকে বজায় রাখছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভব পার্থক্য একটা জিনিস। এবার তোমাদের মনে আসতে পারে যে স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে, নাকি এই দুটো একই জিনিস? মাথায় রাখবে, তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য সেটা কিন্তু আলাদা জিনিস। তড়িৎচালক বল কি করছে? বিভব পার্থক্যটাকে বজায় রাখছে। তাহলে চলো আমরা এদের মধ্যে কিছু পার্থক্য বুঝে নিই। তাহলে আমি এই ক্ষেত্রে তড়িৎচালক বল লিখছি। আচ্ছা, আমি ইংরেজিতে লিখি ইএমএফ। আমি তোমাদের শেখালাম যে ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকেই বাংলায় আমরা কি বলি? তড়িৎচালক বল। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য। বিভব পার্থক্য। তাহলে
এই দুটো আমাদের কি পার্থক্য রয়েছে, মানে এই তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য বা বিভব প্রভেদের মধ্যে, সেটা চলো আমরা বুঝি। ইএমএফ এটা আমরা কখন পাই? এটা আমরা পাই হচ্ছে মুক্ত বর্তনীতে, ঠিক আছে। আমাদের বর্তনীটা যখন মুক্ত থাকে, মানে বর্তনী দেখো আমাদের তড়িৎ কখন প্রবাহিত হয় জানো? ধরো নাও আমাদের এই একটা বর্তনী আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস শিখে নাও, আমাদের যে তড়িৎ কোষ সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, মানে এটা হচ্ছে একটা তড়িৎ কোষের চিহ্ন। এবং এখানে দেখো আমি একটা বড় দাগ দিয়েছি, একটা ছোট দাগ দিয়েছি। মাথায় রাখবে বড় দাগটা কি করে? ধনাত্মক তড়িৎদ্বারকে বোঝায়, এবং ছোট দাগটা আমাদের ঋণাত্মক তড়িৎদ্বারকে বোঝায়। ওকে, আমরা জানি ব্যাটারির দুটো টার্মিনাল থাকে, পজিটিভ নেগেটিভ। তাহলে বড়টা কি করে? বড়টা আমাদের পজিটিভকে বোঝায়, ছোটটা নেগেটিভকে বোঝায়। তাহলে এই একটা কোষ আছে ধরো, এখানে আমরা এটাকে একটা বর্তনীতে যুক্ত করেছি, এবং এখানে ধরো একটা সুইচ আছে। তো এই যে এই বর্তনীটা, সেটা দেখো সেটা এখন মুক্ত অবস্থায় আছে, কারণ এখানে কিন্তু এটা যুক্ত নেই, তাই না? এটা মুক্ত অবস্থায় আছে। তাহলে যখন এটা মুক্ত অবস্থায় থাকছে তখন কিন্তু এখানে তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে যখন এটা মুক্ত অবস্থায় আছে, তার দুই প্রান্তের মধ্যে যেইটুকু আমাদের কি থাকছে, বিভবের ডিফারেন্সটা থাকছে, সেটাই হচ্ছে আসলে তড়িৎচালক বল। কারণ এক্ষেত্রে তো কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, মুক্ত বর্তনী। তাহলে এর যা তড়িৎচালক বল সেটাই আমরা এজ ইট ইজ এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের মুক্ত বর্তনীতে কি থাকে? তড়িৎচালক বল থাকে। এবার এটাকে যদি এখন আমি যুক্ত করে দিই, তাহলে এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তাহলে এখন দুটো প্রান্তের মধ্যে আমি যে পার্থক্যটা পাবো সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। তাহলে আমাদের যে তড়িৎচালক বল সেটা আমরা কোথায় পাচ্ছি? মুক্ত বর্তনীতে। আর বিভব পার্থক্য কোথায় আমরা পাই? বিভব পার্থক্য আমরা পাই হচ্ছে বদ্ধ বর্তনীতে। ওকে, বদ্ধ বর্তনীতে। এবার দেখো আমাদের যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল কি হচ্ছে? তড়িৎচালক বল বিভব পার্থক্যটাকে বজায় রাখছে। তার মানে আমরা কি বলতে পারি? তড়িৎচালক বলটা হচ্ছে বিভব পার্থক্যের কারণ, আর বিভব পার্থক্যটা কি? তড়িৎচালক বল আছে জন্যই বিভব পার্থক্যটা বজায় থাকছে। তার মানে আমরা বিভব পার্থক্যটাকে বলতে পারি এটা হচ্ছে তড়িৎচালক বলের ফল। তার মানে আমি এইভাবে লিখে দিচ্ছি আমি, যে আমাদের তড়িৎচালক বলটা কি? এটা হচ্ছে কারণ, আর বিভব পার্থক্যটা কি? এটা হচ্ছে ফল। যে তড়িৎচালক বল আছে জন্যই বিভব পার্থক্য আছে। নেক্সট আমরা কি পার্থক্য এখানে আরো পেতে পারি? দেখো নেক্সট আমরা এখানে যেটা বলছি, যে আমাদের এই যে তড়িৎচালক বলের মান, সেটা কি হয়? সেটা বিভব পার্থক্যর তুলনায় সাধারণত বড় হয়ে থাকে। ওকে, হয় সমান হবে বা বড় হবে। তাহলে আমাদের যে এই ক্ষেত্রে তড়িৎচালক বল সেটা কি হয়? সেটা হচ্ছে আমাদের এই যে এই চিহ্নটার মানে কি? হয় সমান বা বড়। এই চিহ্নটা তোমরা ছোটবেলায় শিখেছো যে এ গ্রেটার দেন বি। এটা চিহ্নটা কি বোঝাতো? যে এ বি এর থেকে বড়। এই চিহ্নটা কি বোঝায়? যে গ্রেটার দেন ইকুয়াল টু, যে হয় সমান হবে বা বড় হবে। তাহলে ইএমএফ কি হয়? ইএমএফ আমাদের যে বিভব পার্থক্য, তার তুলনায় হয় বড় হবে বা সমান হবে। কিন্তু এই ক্ষেত্রে তাহলে আমরা 3 নাম্বার এখানে কি বলতে পারি? বিভব পার্থক্য, বিভব পার্থক্য সেটা তাহলে কি হবে? তড়িৎচালক বলের তুলনায় হয় ছোট হবে বা সমান হবে। বিভব পার্থক্য কোনোদিনও তড়িৎচালক বলের তুলনায় বড় হতে পারবে না। ওকে, তাহলে আশা করছি এইখানে তোমরা বুঝতে পারলে। নেক্সট কি? নেক্সট আমরা কয়েকদিন পরে গিয়ে রোধ সম্পর্কে শিখবো। তো মাথায় রাখবে আমাদের যে তড়িৎচালক বল সেটা কি? সেটা বর্তনীর রোধের উপর নির্ভর করে না, কিন্তু আমাদের যে এই বিভব পার্থক্য সেটা রোধের উপর নির্ভর করে। বিভব পার্থক্য রোধের উপর নির্ভর করে। লাস্ট আরেকটা আমরা এই ক্ষেত্রে পার্থক্য পড়ছি, তড়িৎচালক বল এটা আমরা কি দিয়ে মাপি? এটা আমরা মাপি হচ্ছে পোটেনশিওমিটার দিয়ে। পোটেনশিওমিটার দিয়ে। ওকে, পোটেনশিওমিটার দিয়ে। আর আমাদের যে এই ক্ষেত্রে বিভব পার্থক্য, তড়িৎচালক বল আমরা মাপছি পোটেনশিওমিটার দিয়ে। বিভব পার্থক্য কি দিয়ে মাপি? বিভব পার্থক্য আমরা মাপি হচ্ছে এই ক্ষেত্রে কি দিয়ে মাপি? বিভব পার্থক্য মাপি হচ্ছে আমরা ভোল্ট মিটার দিয়ে। ঠিক আছে, বিভব পার্থক্য আমরা কি দিয়ে মাপি? বিভব পার্থক্য আমরা মাপি হচ্ছে ভোল্ট মিটার দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল। তাহলে আজকের এই ক্লাসে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল নিয়ে কিন্তু সমস্ত কিছু একদম ডিটেলে আলোচনা করলাম, যেগুলো তোমাদের ক্লাস 10-এ বা মাধ্যমিক পরীক্ষায় গিয়ে প্রয়োজন হতে পারে। এরপর দেখো কিছু কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। প্রথম কোয়েশ্চেন কি দিয়েছে? তড়িৎ বিভব কাকে বলে? দ্বিতীয় হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য কি, মানে আমাদের যে বিভব পার্থক্য সেটা কি জিনিস? তড়িৎ চালক বল কাকে বলে? ইএমএফ ও পোটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্য লেখো। এখনই আমরা শিখলাম ইএমএফ মানে কি? তড়িৎচালক বল। পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য। তাহলে আমাদের তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের লিখতে হবে।
1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝায়, যে 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের লিখতে হবে। তড়িৎ বিভবের এসআই একক কি, আই গেস সবাই জানো। ইএমএফ এর একক কি, তড়িৎচালক বলের একক কি, এটি কিসের সমতুল্য। ভোল্ট এককটিকে মৌলিক এককগুলির সাহায্যে প্রকাশ করো। তাহলে এই যে এই লাস্টের কোয়েশ্চেনটা চলো আমি করে দিই। আমাদের কি বলেছে, ভোল্ট এককটাকে আমাদের যে মৌলিক এককগুলো রয়েছে তাদের মাধ্যমে প্রকাশ করতে। এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আমি চলো করে দিই। দেখো মৌলিক একক মানে কি, আমরা জানি এসআই পদ্ধতিতে, মনে করো ছোটবেলা যখন তোমরা পড়েছিলে নাইনে, এসআই পদ্ধতি কি টোটাল আমাদের 7টা রাশির একককে মৌলিক একক ধরে নেওয়া হয়েছে। তাহলে সেগুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে, এই যে ভোল্ট এককটা সেটাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো ভোল্ট কিসের একক, ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। তাহলে তড়িৎ বিভব মানে কি, তড়িৎ বিভব মানে হচ্ছে আমাদের কৃতকার্য বাই আধান, এটা আমরা জানি। তাহলে কৃতকার্য, সেই কৃতকার্য মানে কি, দেখো আমি এখানে ভেঙে ভেঙে লিখি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি ভেঙে ভেঙে লিখছি। দেখো আমাদের যে বিভব, বিভবকে আমি ভি বলছি, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে, আচ্ছা মাত্রা দেওয়ার প্রয়োজন নেই, আমি তো জাস্ট একক বের করবো। বিভব সমান সমান হয় ডাব্লিউ বাই কিউ, তাই তো। আমরা সবাই জানি বিভব সমান সমান কত হয়, ডাব্লিউ বাই কিউ, যে কৃতকার্য বাই আধান। এবার কৃতকার্য মানে কত, কৃতকার্য মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এবং এই ক্ষেত্রে আধান, আধান মানে মাথায় রাখবে, আধান মানে হয় হচ্ছে কারেন্ট ইন্টু টাইম। তাহলে এটা আমরা পাচ্ছি। নেক্সট দেখো, নেক্সট, আচ্ছা এই কোয়েশ্চেনটা কি বলতো, পরের দিন যখন আমরা তড়িৎ প্রবাহ পড়ে নেবো না, তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি এখন একটু ডাউটও থাকে, পরের ক্লাসটা দেখার পরে এসে আবার এটাকে দেখবে, দেখবে খুব ভালো করে বুঝে যাবে। কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি। এবার বল, সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ থাকছে তাহলে। আর এক্ষেত্রে আমাদের কি এসে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের কারেন্ট ইন্টু টাইম আসছে। এবার দেখো, এবার আমরা ইজিলি আমাদের যে একক, মৌলিক এককগুলো রয়েছে তাদের মাধ্যমে লিখতে পারবো। তাহলে আমরা যদি লিখি যে ভোল্ট, ভোল্ট সমান সমান, দেখো আমাদের যে ভর, ভরের একক কি হবে, ভরের একক হয়ে যাবে কেজি। ত্বরণ, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এক্ষেত্রে সরণ, সরণের একক কি, সরণের একক হচ্ছে আমাদের এক্ষেত্রে মিটার, তাই তো। তার নিচে কি আসছে, কারেন্টের একক কি, কারেন্টের একক অ্যাম্পিয়ার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো কেজি, মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার। এই সেকেন্ডের পাওয়ার তো আগেই -2 ছিল, এটা উপরে গেলে, এটা উপরে গেলে কি হবে, এটা উপরে গেলে আরো একটা মাইনাস বেড়ে যাবে। তাহলে সেকেন্ডের পাওয়ার -3, অ্যাম্পিয়ারের পাওয়ার -1। তাহলে ভোল্টকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারছি। ওকে, ভোল্টকে তাহলে আমরা এইভাবে লিখতে পারছি যে কেজি মিটার স্কোয়ার, সেকেন্ডের পাওয়ার -3, অ্যাম্পিয়ারের পাওয়ার -1। ওকে, তাহলে আশা করছি এতখানি সবার কাছে ক্লিয়ার। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দিও, যাতে আমরাও তোমাদের জন্য আরো ক্লাস নিয়ে আসতে পারি এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে সেগুলো আমরা জানতে পারি। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই বাই।